প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আপনারা শুনছেন প্রেত চক্র। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ প্রেত চক্রের ৭১ নম্বর এপিসোডে তোমাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা আছে। ঘটনাটা কলকাতার বেহালা এলাকার একটা ঘটনা, একটি বাড়িকে কেন্দ্র করে। আশা করি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে এপিসোডটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, যদি ঘটনা শুনে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে একটা ঘটনা আছে যেটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, খুব সহজেই তোমরা শেয়ার করতে পারো, লিখে মেল করতে পারো pretchokro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকে কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আমার নাম দেবাশিস। আমি থাকি কলকাতার বেহালায়। আমি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। ঘটনাটা আমার বন্ধুই আমাকে বলেছিল। আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি সেইভাবেই লিখছি। এখানে আমি আমার বন্ধুর আসল নামের জায়গায় নকল নাম ব্যবহার করছি। ঘটনাটি ঘটে 2010 সালের দিকে। আমার বন্ধু রাজীব, তার স্ত্রী এবং তাদের 6 বছরের বাচ্চাকে নিয়ে বেহালার একটি জায়গায় বাড়ি ভাড়া নেয়। এবার বাড়িটার বর্ণনা দিই। বাড়িটা 3 তলা। প্রত্যেকটা তলায় একটি করে পরিবার থাকে। রাজীব 3 তলার ঘরটা ভাড়া নেয়। সে কলকাতাতেই কাজ করত। 3 তলার ওই বাড়িটার ভাড়া একটু কম হওয়ায় সে খুব তাড়াতাড়ি করে অ্যাডভান্স দিয়ে বাড়িটাতে এসে ওঠে এবং ঠিক করে কয়েকদিন পর তাদের বাবা মাকেও নিয়ে চলে আসবে। ঘটনাটা ঘটা শুরু হলো যেদিন প্রথম তারা ওই ঘরটাতে উঠেছিল, সেই দিন রাতের থেকে। প্রথম দিন তারা বাড়ির সমস্ত জিনিসপত্র ওই বাড়িটাতে আনে এবং সেইগুলোকে বিভিন্ন স্থানে গুছিয়ে রাখতে থাকে। এইসব কাজ করতে করতে অনেক রাত হয়ে যাওয়ায় তারা বাইরে থেকে খাবার এনে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। তো বিছানাটা এলোমেলো থাকায় সেই দিন রাজীব ঠিক করলো যে সে সোফাতে শুয়ে রাত কাটিয়ে দেবে এবং তার স্ত্রী ও ছেলে ঘরের একটি বিছানায় কোনোভাবে সেই রাতটা কাটিয়ে দেবে। তো রাজীব বাড়ির সব জানালা দরজা বন্ধ করে সোফাতে এসে শুয়ে পড়ে। ভোর রাতের দিকে তার স্ত্রী বাথরুমে যাবে বলে ওঠে এবং সে যখন ড্রয়িং রুমের কাছে আসে দেখে রাজীবের মাথার পেছন দিকে একটি বড় জানালা আছে এবং সেটাতে কোনো গ্রিল লাগানো ছিল না। জানালার কাছে যেন কেউ দাঁড়িয়ে আছে। তো রাজীবের স্ত্রী দেখে এবং দেখে কিছুটা অবাক হয় যে এই রাতে ঘরে কোনো লোক আসবে কি করে, 3 তলা বাড়ি। তো রাজীবের স্ত্রী আস্তে আস্তে সেই জানালার দিকে যায় এবং যেতেই সেই অবয়বটা জানলা থেকে বাইরের দিকে লাফ মারে। এটা দেখে রাজীবের স্ত্রী কিছুটা ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে হয়তো কোনো চোর জানালা খোলা পেয়ে চুরি করতে ঢুকেছে, তাকে দেখে পালিয়ে গেছে। এরপর রাজীবের স্ত্রী এসে রাজীবকে ডাকে এবং রাজীবকে বলে যে তুমি জানালা বন্ধ না করে ঘুমিয়ে পড়েছো আর এইদিকে জানলা দিয়ে চোর ঢুকেছিল। ভাগ্যিস আমার ঘুমটা ভেঙেছিল, না হলে হয়তো চোর চুরি করে নিয়ে যেত সব। তখন রাজীব বলে, আমি তো সব বন্ধ করেই শুয়েছিলাম, ভালো করে বন্ধ করেছিলাম, আমার সে কথা স্পষ্ট মনে আছে। এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। তো পরদিন তারা সমস্ত ঘরের কাজ শেষ করে রাতে যখন শুতে যাবে, রাজীব তখন তার স্ত্রীকে বলল, আগের দিন তো আমি দরজা জানলা বন্ধ করেছিলাম, আজকে তুমি করো। তো রাজীবের স্ত্রী গিয়ে সব দরজা জানলা ভালো করে বন্ধ করে আসে এবং সেই দিনও ভোর রাতে রাজীবের স্ত্রী টয়লেটে উঠলে দেখে সেই জানালাটাই খোলা, যেটা আগের দিন খোলা অবস্থায় সে দেখেছিল। পরদিন সেই ঘটনাটা সে রাজীবকে বলে, কিন্তু সারাদিনের ব্যস্ততায় এসব কথা তাদের মাথার থেকে বেরিয়ে যায়। তখনও তারা বিশ্বাস করেনি যে তাদের বাড়িতে অদ্ভুতরে কিছু ঘটতে পারে বা ঘটে চলেছে। বাড়ি গোছানোর কাজ শেষ হয়েছে। একদিন সবাই মিলে শুয়ে আছে রাতের বেলা, হঠাৎ রাজীবের স্ত্রী একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে
ঘুম ভেঙে যায়। রাজীবের স্ত্রী ভাবে হয়তো তাদের ছেলে কাঁদছে, কিন্তু যখন তার ছেলের দিকে তাকায় দেখে সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। কিন্তু তখনও সেই কান্নার আওয়াজটা হয়েই যাচ্ছে। মাথাটা উঁচু করে সামনের দিকে যখনই তাকায়, আবছা আলোতে দেখতে পায় একটা বাচ্চা তার পায়ের সামনে বসে কান্না করে যাচ্ছে। এটা দেখে রাজীবের স্ত্রী কিছুটা ভয় পায়। রাজীবের স্ত্রী তখন রাজীবকে ডেকে তোলে, আর যখনই রাজীব উঠে সামনের দিকে তাকায় দেখে কেউ নেই। রাজীব বলে, ও কিছু না, তুমি হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছ। সেই দিনের মতো ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। রাজীবের স্ত্রী রাজীবকে বলতো যে এই বাড়িতে কোনো একটা অলৌকিক ব্যাপার আছে, কিন্তু রাজীব তখন এইসব বিশ্বাস করতো না। একদিন বিকালবেলা তারা দুজনেই দেখে তাদের ছেলে জানালার কাছে গিয়ে একা একা কথা বলে যাচ্ছে, কিন্তু তার সামনে বা আশেপাশে কেউ নেই। দেখে তার ছেলে একটা গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে চাইছে। তখন রাজীবের স্ত্রী তার ছেলেকে ধরে নিয়ে আসে এবং ঘরে বিছানার উপরে বসায়, এবং রাজীব জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে কথা বলছো? তখন তার ছেলে বলে যে একজন তাকে খেলতে নিয়ে যাবে বলছে এবং সে তার সঙ্গেই কথা বলছিল। তখন রাজীব জিজ্ঞাসা করে, কোথায় তোমার বন্ধু? তখন তার ছেলে হাত তুলে জানালার বাইরের দিকে দেখায়, কিন্তু রাজীব এবং তার স্ত্রী কিছুই দেখতে পায় না। তখন তাদের ছেলে বলে, ওই যে দাদারা দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে আর খেলতে নিয়ে যাবে বলছে। এই কথা শুনে রাজীবের স্ত্রী দৌড়ে গিয়ে জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু রাজীব তখনও এসব বিশ্বাস করে উঠতে পারেনি যে তাদের সঙ্গে কি ঘটছে। রাজীব ভাবে হয়তো তার ছেলে কল্পনায় কার সঙ্গে খেলাধুলা করছে এবং তার কথাই তাদেরকে বলছে। একদিন রাতে রাজীব টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমেতেই ঘুমিয়ে পড়ে। রাত 1টা থেকে 1:30 হবে। রাজীবের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে শুনতে পায় বাথরুমে জল পড়ার শব্দ হচ্ছে। রাজীব ভাবল হয়তো তার স্ত্রী টয়লেটে গেছে, কিন্তু বাথরুমের দিকে যখন তাকায় দেখে বাথরুমের লাইট বন্ধ। রাজীব ব্যাপারটা দেখবার জন্য বাথরুমের দিকে যায়। বাথরুমের দরজাটা খুলে লাইট জ্বালা মাত্রই সে দেখে একটা ছোট ছেলে, বয়স 4 কি 5 হবে। তার পুরো শরীর কালো। কলটা খুলে দিয়ে সে কলের জলে স্নান করছে। বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বাচ্চাটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে এইভাবে বাচ্চাটিকে অদৃশ্য হতে দেখে রাজীব নিজেকে আর সামলাতে পারে না এবং বিশাল জোরে একটা চিৎকার দেয়, দিয়ে সেখান থেকে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে এবং দেখে ড্রয়িং রুমের জানলাটা খোলা এবং জানলার বাইরে একটি নারী মূর্তি দাঁড়িয়ে আছে। এবং রাজীবকে দেখে সেই নারী মূর্তি একটা বিকট হাসি দিয়ে জানলা থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। এত কিছু দেখবার পর রাজীব আর নিজেকে সামলাতে পারে না, সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজীবের স্ত্রীর চিৎকারের আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় এবং সে ড্রয়িং রুমে আসে। এসে বাথরুমের লাইটটা অন করা অবস্থায় দেখে। প্রথমে সে বাথরুমের দিকে যায়, দেখে সেখানে কলটা খোলা। বাথরুমের কলটা বন্ধ করে সে ড্রয়িং রুমের সব আলো জ্বালিয়ে দেয়। দেখে রাজীব জানালাটার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন চোখে মুখে জল ছিটিয়ে রাজীবের জ্ঞান ফেরায় এবং রাজীব প্রচণ্ড ভয়ে ভয়ে ভাব নিয়ে সব কথাগুলো তার স্ত্রীকে বলতে থাকে। কিন্তু তখনও তারা জানতো না যে কেন এইসব অদ্ভুতুরে ঘটনা তাদের বাড়িতে ঘটছে। রাজীবের বাড়ির থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল। সেখানে এলাকার অনেক বয়স্ক মানুষই চা খেতে আসতো, আড্ডা মারত। এই ঘটনার পরদিনই রাজীব সেই চায়ের দোকানে যায় এবং অনেককে জিজ্ঞাসা করার পরেও কেউ কিছু বলতে চায় না। অবশেষে একজন বৃদ্ধ মানুষ তাকে সব ঘটনা বলে। ঘটনাটা এই রকম। রাজীব বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে যে এই যে বাড়িটা, এখানে কি কোনো কিছু ঘটেছিল আগে? তখন বৃদ্ধ লোক জানায়, যখন বাড়িটা প্রথম তৈরি হয় তখন তোমাদের মতোই একটা ফ্যামিলি এসে ওঠে এই বাড়িটায়। তাদেরও তোমাদের মতো একটা ছেলে ছিল। ওই ফ্যামিলির যে কর্তা ছিল সে নাকি মদ খেয়ে এসে মাঝে মাঝেই বাড়িতে ঝামেলা করত এবং তার স্ত্রীর গায়ে হাতও তুলত।
একদিন সন্ধ্যা হব এই রকম সময় মদ খেয়ে এসে তার স্ত্রীকে বেধড়ক মারে এবং তার সেই ছোট বাচ্চা বাধা দিতে এলে তাকেও মেরে বাড়ির থেকে বার করে দেয়। এরপর মদের নেশা কাটলে সে তার স্ত্রী দুজনে মিলে তাদের ছেলেকে বাইরে খুঁজতে বের হয়। সেই দিন সারা রাত খুঁজেও তাদের ছেলেকে খুঁজে পায় না। পরদিন বাড়ির থেকে কিছুটা দূরে একটি ডোবায় সেই বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয়। এটা দেখে তারা প্রচণ্ড ভেঙে পড়ে এবং সেই দিনই সেই স্ত্রী ওই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই বাড়িটাতে কেউ উঠতো না, আর উঠলেও বেশি দিন থাকতে পারতো না। রাজীবরাও সেই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ভাড়া চলে যায়। এটাই ছিল আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া, তাদের ফ্যামিলির সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা, যেটা আজ আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। নমস্কার। ভীষণ একটা ভয়ের ঘটনা শুনলাম আমরা। এইরকম অনেক ভুতুরে বাড়ি বা ভুতুরে ফ্ল্যাটের কথা আমরা অনেকেই জানি, তবুও আমি আজ যে ঘটনাটা শোনালাম তার বিশেষত্ব এটাই যে এটা খাস কলকাতার বুকে ঘটে যাওয়া একটা ঘটনা। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো বাড়ি বা ফ্ল্যাটে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে, অন্য কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা থাকে, যেটা তোমরা অন্য কাউকে হয়তো বললে তারা বিশ্বাস করে না, হাসে, বা অনেকেই সেই ঘটনা শুনে মজা করে, সেই ঘটনাগুলো তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা তোমার পাঠানো ঘটনাটিকে সাজিয়ে গুছিয়ে আমাদের চ্যানেলে শোনাবো। খুব সহজেই কিন্তু তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো সেই ঘটনাগুলো। মেল করতে পারো prezchakra23@gmail.com বা হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আর যারা লিখে পাঠাতে পারবে না তারা আমাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠাও। চেষ্টা করবে যেন রেকর্ডিংটা একটু পরিষ্কার হয়, ঠিক আছে? আর আজকের ঘটনাটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর যারা নতুন আমাদের চ্যানেলটিকে ভিজিট করছো, আমাদের ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা যারা আগের এপিসোডটা শোনোনি, তোমরা সেই এপিসোডটাকে শুনে নিতে পারো। খুব ভয়ের একটা ঘটনা দেওয়া আছে। আশা করছি আগের এপিসোডটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে বৃহস্পতিবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।